সো কেমন আছেন বন্ধুরা? যে বিষয়টা বলতেই হয় সেটা হচ্ছে রামায়ণ সিনেমাটা। ইটস এ বিগ ডিল। অলরেডি একটা মিস্টেক্স হয়ে গেছে, তো এইবার হয়তো কোনো ভুল করা যাবে না, নলে একটাও মার মাটিতে পড়বে না। বিশেষ করে বহু মানুষের মতন আমিও আশাবাদী, কারণ এই সিনেমাটাকে প্রমোট করার জন্য আপনি কমিক-কনের মতন একটা ইভেন্টকে বেছে নিয়েছেন। আপনি এটাকে যেহেতু ইন্ডিয়ান সিনেমা বা বলিউড স্ট্যান্ডার্ডে রাখছেন না, বরং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রাখছেন, তো আশা করি সেই জিনিসটাই ডেলিভার করবেন। সো আপনাদের যে জিনিসটা বলার যে এই সিনেমাটা বাকি 5টা বলিউডের সিনেমার মতন হচ্ছে না। অবভিয়াসলি মাইথোলজি বা রিলিজিয়াস টার্ন নিয়ে বহু বলিউডে বা ইন্ডিয়ান সিনেমা তৈরি হয়েছে, তবে এই সিনেমাটা আলাদা এবং হিউজ একটা অ্যাটেনশন ডিজার্ভ করে। সো এই ভিডিওতে আমি আবেগ না কিছু লজিক্যাল কথা বলবো, একই সাথে ট্রেলার নিয়েও কিছু আলোচনা করবো যে আমরা কি দেখতে পেরেছি এবং কি দেখতে পারবো এই সিনেমাতে। দেখো, শুরু করার আগে প্রথমে পাস্ট মিস্টেক্স নিয়ে আলোচনা করা যাক, যে ভুলটা দ্বিতীয়বার যাতে না হয়। সেটা হচ্ছে আদিপুরুষ। ওটা কোনো সিনেমা না, ওটা একটা অভিশাপ। 2023 সালে সিনেমাটা এসেছিল এবং সবাই ভাবছিল যে বড় পর্দায় রামায়ণের মতন একটা এপিক কিছু আমরা দেখতে পারবো। তবে ওমরাওয়াত যে কীর্তিটা করেছে, একটা সিনেমাকে আপনি কেন বাজে সিনেমা বলবেন? তার অনেক কারণ রয়েছে। জাস্ট ভিএফএক্স না, সম্পূর্ণ সিনেমাটাই বাজে। এত জঘন্য ডায়লগ, যেখানে হনুমানের মতন একটা ক্যারেক্টার তুই তুকুরি করে কথা বলছে, মানে তোর বাপের জ্বলবে, তোর বাপের এই হবে। সিরিয়াসলি, ক্যারেক্টার ডিজাইনিং, কস্টিউমস, প্রত্যেকটা জিনিস বাজে ছিল। মেঘনাথকে তো একদম ট্যাটুওয়ালা সেই গিটারিস্ট মনে হচ্ছিল। একটা সিনেমার কত খারাপ সময় আসলে সিনেমার রিলিজের পরেও তার মধ্যে কিছু চেঞ্জেস করতে হয়েছে। অন্যদিকে নেপালেও সেই সিনেমাটা নিয়ে সমস্যা হয়েছে, তো চরম কন্ট্রোভার্সির মধ্যে ছিল সিনেমাটা। মানে আপনি এমন একটা গু বানিয়ে ফেলেছেন অবশেষে, যেটাকে আপনি পরিবর্তন করতেই পারবে না। তো ওইটা একটা ভয়ঙ্কর অধ্যায় এই ফ্যান্সের, এবং এরকম একটা জিনিসই দুঃস্বপ্নের আকার নিয়েছে। আর সেই কারণেই যখন মানুষের মাথায় আসছে যে রামায়ণের আর একটা সিনেমা আসবে, তখনই আদিপুরুষের চিন্তা মাথায় আসছে। মানুষ ভাবছে যে আবার যদি এরকম হয় কি হবে। দেখুন ভাই, সিনেমা বাজেটা কোনো সমস্যা না, আপনি লিটারালি মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেছেন। তবে এখানে কিছু ভরসা আছে। এই রামায়ণ সিনেমাটাতে আসার আলো আমরা এই কারণে দেখতে পেরেছি, কারণ নীতিশ তিওয়ারি সিনেমাটা বানাচ্ছেন, যে মানুষটা দঙ্গলের মতন একটা সিনেমা বানিয়েছে, যে সিনেমাটা শুধু ইন্ডিয়াতে না ওভারসিজে হিউজ কামিয়েছে। তারপর ছিচড়ে রয়েছে, সে মানুষটা জানে যে কিভাবে সিনেমা বানাতে হবে, কিভাবে ইমোশনটাকে টার্গেট করতে হবে। সে মানুষটা জানে। যখনই সিনেমাতে আপনি একটা চরিত্রের সাথে নিজেকে রিলেট করা শুরু করবেন, তখনই তো আপনি এই সিনেমাটাকে ভালো বলা শুরু করবেন। তো এই মানুষটা জানে। একই সাথে সিনেমাতে মিউজিক দিচ্ছে হ্যান্স জিমার এবং এআর রহমান। আপনি যদি হলিউডের সিনেমা প্রচুর দেখেন এবং যে কারণে হলিউড সিনেমাগুলোর আপনি ফ্যান হয়েছেন, হয়তো সেই সিনেমাগুলোর মিউজিক সেই হ্যান্স জিমারই দিয়েছে। হ্যাঁ ভাই, এই মানুষটাকে হলিউডের একটা সেরা মিউজিক কম্পোজার বলা হয়। 2টো অস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও টপ সিনেমা যেমন ইন্টারস্টেলার, যে সিনেমার মিউজিকে এখনও আমরা তালে তাল দিয়ে সিনেমাটা দেখি। তারপর পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সেই মিউজিক, ব্যাটম্যানের ডার্ক নাইট, তারপর ইনসেপশন, ডুন, গ্ল্যাডিয়েটর, আর কতগুলো নাম বলবো আপনাদের। সো এরকম একটা চরম মাপের মানুষ এই সিনেমাতে মিউজিক দিচ্ছে, এবং তার সাথে রয়েছে এআর রহমান, যার ব্যাপারে হয়তো আর আপনাদের নতুন করে বলার প্রয়োজন নেই। এআর রহমান নিজেও 2টো অস্কার পেয়েছিল সেই স্ল্যামডগ মিলেনিয়া সিনেমাটার জন্য। এছাড়া বহু বাফটা অ্যাওয়ার্ডসও পেয়েছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এই মানুষটা। এআর রহমানের মিউজিক নিয়ে কোনো প্রশ্নই নেই কারোর। সো এরা দুজন মিলে মিউজিক কম্পোজ করছে সেই রামায়ণ সিনেমাটার জন্য। তো এখানে একটা ভরসা আসে, এবং একটা সিনেমা যেমনই হোক, তার মিউজিক যদি চরম হয় না, সেই সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্সটা কয়েক গুণ বেড়ে যায়। এপিক মোমেন্টগুলো, যখন এপিক একটা ব্যাটেল দেখতে পারবো, রাম রাবণের যুদ্ধ, সবকিছু যখন হ্যান্স জিমার এবং এআর রহমানের মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে বাজবে, আমি জাস্ট ফিল করছি যে কেমন টাইপের সিনটা হতে পারে। তবে ভাই, এখানেই শেষ হয়নি। আশার আলো তো ফুটেই যাচ্ছে, কারণ এই সিনেমাতে ভিএফএক্স যারা দিয়েছে তারাও কিছু কম না। যারা ভিএফএক্স দিচ্ছে তাদের নাম প্রবলি DNEG ডাবল নেগেটিভ, যেমন নাম ছিল তাদের। সো এরা বহুবার অস্কার জিতেছে, বহু টপ সিনেমাতে এরা ভিএফএক্স দিয়েছে। মানে লিটারালি আপনি হলিউড লেভেলেরই কিছু একটা এক্সপেক্ট করছেন এখানে। ইভেন ইন্টারস্টেলারের সেই ফেমাস মুহূর্ত, যেখানে সে ব্ল্যাক হোলটা দেখানো হয়েছিল, গার্গেনচুয়া যেটার নাম ছিল, সেখানেও কাজ করেছে এরাই। তো বুঝতেই পারছেন যে কাদের আনা হচ্ছে, কাদের দিয়ে কাজ করানো হচ্ছে। তো এরকম একটা সিনেমার জন্য হাইপ ক্রিয়েট হওয়াটা স্বাভাবিক। এবং একই সাথে যেমনটা বললাম, এটা বাকি 5টা বলিউডের সিনেমার মতো না, কারণ রামায়ণ নিয়ে মানুষের অনেকগুলো এক্সপিরিয়েন্স, ভিন্ন এক্সপিরিয়েন্স রয়েছে। কেউ টিভিতে দেখেছে, কেউ অ্যানিমেশন দেখেছে, কেউ অ্যানিমে দেখেছে। এবং অ্যানিমের কথা যদি আসে, তো সেই ফেমাস রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা, সেই সিনেমাটার কথা মাথায় আসে। 1992 সালের সিনেমা, এবং এটা একটা অ্যানিমে মুভি, যেটা ইন্দো জাপানিজ কোলাবোরেশনে তৈরি হয়েছিল। মানে সত্যিকারের যদি রামায়ণ সিনেমাটাকে বড় স্কেলে সেই লেভেলে যদি কেউ দেখিয়ে থাকে, তো এই সিনেমাটা, যেটাকে বানিয়েছিল ইয়োগো সাকো। তিনি অ্যাকচুয়ালি এক রিসার্চের জন্য ইন্ডিয়াতে এসেছিলেন, এবং রিসার্চের দরুন তিনি এতটা ইমপ্রেস হয়ে গেছিলেন এই স্টোরিটার পিছনে, তো সেটা নিয়ে তিনি একটা সিনেমা বানানোরই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তীকালে নানান সমস্যার মুখোমুখি হয় এই সিনেমাটা, থিয়েটার পায়নি, যার একমাত্র কারণ হচ্ছে পলিটিক্যাল সমস্যা। এই হচ্ছে ব্যাপার। যদিও পরে মানুষের
সিনেমার সেন্স বেড়েছে, মানুষ আরো ম্যাচিওর হয়েছে, মানুষ খারাপ ভুলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছে। এখন এই সিনেমাটাকে আমরা মাস্টারপিস বলি। তবে সেই সময় যদি কোনো পলিটিক্যাল সমস্যা না থাকতো তো বর্তমানে এরকম বহু ইন্দো জাপানিজ কোলাবোরেশনে অ্যানিমে সিনেমা আমরা পেতাম। তো যেটা বলার যে মানুষের একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে রামায়ণকে নিয়ে, তো আপনি জাস্ট সেটাকে নষ্ট করে দিতে পারেন না ভুলভাল সিনেমা বানিয়ে, যেমনটা ওমরাওয়াত করেছে। আমি সিরিয়াসলি ভাবছি যে এই মানুষটা কি টেনে সিনেমাটা বানিয়েছিল। তবে এই রামায়ণ, এই রামায়ণে কোনো মিস্টেক্স করা হবে না এমনটাই তো প্রমিস করা হয়েছে। রামায়ণের অনেকগুলো ভার্সন রয়েছে, তবে যেটা সব থেকে পপুলার যেগুলো আমরা জানি অর্থাৎ বাল্মীকি রামায়ণ, সেটার উপরেই বেস করে গল্পটা তৈরি হচ্ছে। মানে নিজে থেকে কোনো পোতপাকামি সে মারবে না। সো বাকি ফ্যান্সগুলোর মতন আমিও আশাবাদী। সো এবার চলো ট্রেলারের কিছু সিন নিয়ে আলোচনা করা যাক। আমাদের গল্প শুরুই হয় রাবণকে দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে রামায়ণের মেন ইভেন্টের আগে। দেখো, রাবণকে শুরুতে ইন্ট্রোডিউস করাটা একটা স্মার্ট ওয়ে। মানুষ যদি ভিলেনকে ভিলেনের মতনই না দেখে, একটা ভিলেন যদি পাওয়ারফুলি না হয়, তো একটা হিরোর মহত্ব গুরুত্ব আমরা বুঝতে পারবো না। আমরা দেখি যে রাবণ একটার পর একটা রেলমের উপরে জয়লাভ করছে, যেমন স্বর্গ, মর্ত, পাতাল লোক। প্রথমে স্বর্গলোক আছে যেখানে দেবতাদের দুনিয়া, এবং সেখানে আমরা দেখতে পাই দেবরাজ ইন্দ্র তার বাহন ঐরাবতের সাথে সেই যুদ্ধে অংশ নিয়েছে, যে যুদ্ধে অবশ্যই দেবতাদের হার হবে এবং রাবণ জিতে যাবে। এবং গল্প হচ্ছে যে সেই লড়াইয়ে রাবণকে কিন্তু রাবণের ছেলে অর্থাৎ ইন্দ্রজিৎ অনেক সাহায্য করেছিল। দেবতাদের রাজা ইন্দ্রকে সে হারিয়েছিল, যার কারণেই তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। সো প্রবাবলি সেই এপিক সিকোয়েন্সটা আমরা সেখানে দেখতে পারবো। এবং আরেকটা জিনিস নিয়ে বহু মানুষের কথা রয়েছে যে ঐরাবতকে তো আমরা দেখলাম, তবে তার আবার ডানা আসলো কোথা থেকে? এটা রামায়ণের গল্প না, অ্যাকচুয়ালি পুরাণেও বহু জায়গায় এরকম মেনশন রয়েছে যে অ্যাকচুয়ালি হাতিদের ডানা ছিল একটা সময়, তবে কিছু কার্সের কারণে, কিছু অভিশাপের কারণে তাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়, পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তাদের ডানা নেই। সো যেমনটা বললাম, রাবণকে দিয়ে গল্প শুরু হয়েছে এবং রাবণ একটার পর একটা দুনিয়ার উপরে রাজ করছে। কেউ তাকে হারাতে পারবে না, কারণ তাকে সেইভাবেই বানানো হয়েছে। এর ব্যাপার হচ্ছে যে ব্রহ্মার সেই বরের কারণেই রাবণ এত শক্তিশালী হয়ে গেছিল, তবে রাবণ কল্পনাই করতে পারেনি যে একটা মানুষের কাছে সে হেরে যাবে। সে তো চেয়েছিল কোনো দেবতা তাকে হারাতে পারবে না, কোনো অসুর তাকে হারাতে পারবে না, তবে মানুষদের এতটা তুচ্ছ করে সে ভাবতো, আর এইটাই তার অহংকারটা ভাঙিয়ে দেয় যে একজন মানুষ তাকে হারিয়েছে। যাই হোক, ইয়াশকে রাবণ বানানো নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে। বলছে তার ডায়লগ ডেলিভারি হয়তো ঠিকঠাক হবে না, অনেকে বলছে রাবণকে গ্লোরিফাই করে দেখানো হচ্ছে। দেখুন, রাবণকে গ্লোরিফাই কখনো করা হচ্ছে না। রাবণ অবশ্যই একটা ভিলেন ক্যারেক্টার, গল্পের ভিলেন, এটা সবাই জানে। তবে ব্যাপার হচ্ছে সে খুবই ডেডিকেটেড এবং সে খুবই প্রাউড। সে শুধু ব্রহ্মাকে না, সে শিবকেও ইমপ্রেস করেছে, তাদের থেকেও শক্তি লাভ করেছে। তার ডেডিকেশন এতটা চরম ছিল যে স্বয়ং সেই কসমিক বিংগুলো তাকে শক্তি দিয়েছে। অবশ্যই তার অহংকার পরবর্তীকালে বেড়ে যায় তার শক্তির কারণে, এবং এই অহংকারটা ভাঙার প্রয়োজন ছিল। তবে যারা বলছে যে রাবণকে গ্লোরিফাই করা হচ্ছে, তবে সেটা একদমই না, রাবণ অ্যাকচুয়ালি এরকমই ছিল। সো তারপর গল্প শিফট হয় লর্ড রামের দিকে। তার জন্মভূমি অযোধ্যাকে দেখানো হয়েছে এবং খুব ভালোভাবে দেখিয়েছে যে এটা জাস্ট একটা ছোট জায়গা না, সম্পূর্ণ অযোধ্যা যে ছোট ছোট রিজনে বিভক্ত, যেখানে অনেক কিছু ঘটছে, সবকিছু দেখিয়েছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কালার প্যালেটগুলো কি দুর্দান্ত ইউজ করা হয়েছে। অযোধ্যাকে একটা দুর্দান্ত গোল্ডেন ব্রাইট কালার হিসাবে দেখানো হয়েছে। মর্তলোক, স্বর্গলোক, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কালার প্যালেট ইউজ করা হয়েছে, যেখানে ফিল করতে পারবেন যে এগুলো আলাদা আলাদা দুনিয়া, এখানে আলাদা আলাদা ভাইব কাজ করছে। সো মেন গল্প যারা যারা জানেন না আপনাদের বলে দিই, রাম হচ্ছে দশরথের ছেলে। সবকিছু প্রথম থেকে ডিসাইড ছিল যে রামই হচ্ছে সিংহাসনে বসবে, তবে ঘটে যায় এক কাণ্ড। দশরথের আরেকজন স্ত্রী ছিল কৈকেয়ী। সেই কৈকেয়ী দশরথের কাছ থেকে তার পুরনো দুটো ইচ্ছা চেয়ে বসে, যেমনটা সে প্রমিস করেছিল দশরথ। সেটা হচ্ছে যে সেই কৈকেয়ীর যে ছেলে রয়েছে ভরত, তাকে সিংহাসনে বসাতে হবে এবং রামকে বনবাসে পাঠাতে হবে 14 বছরের জন্য। এবং দশরথ তো আগের দিয়ে ডিসাইড করেছিল যে রাম সিংহাসনে বসবে। তবে রাম সেখানে কোনো তর্ক করে না, তার পিতা যে প্রমিসটা করেছে সেটাকে পালন করে। তার মধ্যে কোনো গ্রিড নেই, কোনো লোভ নেই। সে স্ব ইচ্ছায় এত বড় শাস্তি মেনে নেয় এবং সে 14 বছরের জন্য বনবাসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। যাই হোক, ছোটবেলার থেকেই রামকে আমরা দেখি নানান ধরনের ট্রেনিং নিয়ে অভ্যস্ত। সে বিশ্বমিত্র তাকে সব ধরনের ট্রেনিং দিয়ে দিয়েছে এবং সেই মুহূর্তটা আমরা দেখতে পারি, অর্থাৎ সীতার স্বয়ম্বর, অর্থাৎ ডিসাইড করা হবে যে সীতার স্বামী কে হবে। এবং সেই প্রতিযোগিতায় রাম অংশ নেয় যে খুব ইজিলি লর্ড শিবার সেই ধনুকটাকে বেন্ড করতে গিয়ে ভেঙে দেয় এবং সেই আওয়াজটা প্রত্যেকটা রেলমে শোনা যায়। ব্যাপার হচ্ছে যে সেই তীর ধনুকে যে দড়ি পড়াতে পারবে সেই হবে সীতার স্বামী, তবে সেটা কেউ পারছিল না। তবে লর্ড রাম সেটাকে বেন্ড করতে গিয়ে লিটারালি ভেঙে দেয়, যে শব্দটা পরশুরাম শুনতে পায়। এখন পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠম অবতার, যে ফিল করতে পারে এই শক্তির প্রেজেন্সটা, এবং সে নিজে লর্ড রামের কাছে চলে যায় এবং তাকে আরেকটা তীরধনুক দিয়ে বলে যে এটাতেও সেম করে দেখাও। এবং রাম খুব ইজিলি সেই কাজটা করে দেয়, যেটাতে পরশুরাম রিয়েলাইজ করে যে এটা কোনো সাধারণ মানুষ না,
রাম হচ্ছে বিষ্ণুর সপ্তম অবতার, আর ওখানেই পরশুরামের গল্প শেষ এবং একটা নতুন এরা শুরু হচ্ছে। যাই হোক, আমাদের রাম, তার তো বিয়ে হয়ে গেছে, তবে তাকে রাজ্য ছেড়ে যেতে হবে বনবাসে, যেমনটা সে প্রমিস করেছে। তার পিতার প্রমিস সে রাখবে, তার মধ্যে কোনো লোভ ক্ষোভ কিছুই নেই, যে কারণেই তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। এবার মেন স্টোরিটা শুরু হচ্ছে এই বনবাসে গিয়ে, যেখান থেকে রামায়ণের বড় বড় ইভেন্টগুলো ঘটবে। আমরা ট্রেলারে জটায়ুকে দেখতে পেয়েছি, যে লর্ড রামের পিতা দশরথের খুব বিশ্বস্ত ছিল, সেই কারণেই সে লর্ড রামকেও তার নিজের মালিকের মতনই সার্ভ করেছে। ইভেন গল্পে জটায়ু নিজেকে স্যাক্রিফাইস করবে সীতাকে বাঁচানোর জন্য, যখন রাবণ সীতাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, এবং জটায়ুর স্যাক্রিফাইসটা এই গল্পের রীতিমতো দেখার মতন হবে। দুর্দান্ত ভিএফএক্স ইউজ করা হয়েছে। অন্যদিকে শূর্পণখার সে এপিক সিন, অর্থাৎ রাবণের বোন, যার আবার রামকে খুব পছন্দ হয়ে যাবে, তবে রাম তাকে রিজেক্ট করে দেয়। ইভেন লক্ষণও তাকে রিজেক্ট করে যায়, যে রিজেকশনটা আমাদের শূর্পণখা মেনে নিতে পারে না, যার শাস্তি তাকে পরবর্তীকালে পেতে হয়। লক্ষণ তার নাক কেটে দেয়, এবং পুরোনো দিনে আমরা একটা কথাও তো বলতাম এবং এখনো বলি, যে মানুষটার নাক কান কাটা গেছে, লজ্জায় নাক কান কাটা গেছে, নাক কাটা গেছে, এই টাইপের আমরা কথা বলি না? তো এইটা হচ্ছে কেস। এরকম টাইপের ইনসাল্ট শূর্পণখা নিতে পারে না, এবং সে তার ভাইকে গিয়ে বলে, তার রাবণকে গিয়ে বলে, জাস্ট বলে না, বরং সীতার জন্য প্রভোগ করতে থাকে, যে একটা সুন্দর মেয়ে রয়েছে হ্যান ত্যান, এবং রাবণ পরবর্তীকালে সেই কাজটা করে, এক সাধুর বেশে গিয়ে সীতাকে ছলনা করে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আমরা রাবণের সেই পুষ্পক বিমানটা দেখতে পেয়েছি, যেটাকে আমরা বহুবার এই সিনেমাতে দেখব, এবং এটাও রাবণ সেই স্বর্গ থেকেই এনেছে, যখন সে স্বর্গে জয়লাভ করেছিল সেখান থেকেই তুলে এনেছে। মানে সে লিটারেলি সে যে একটা মোস্ট পাওয়ারফুল ক্রিচার, পাওয়ারফুল বিং হয়ে গেছে সেই মুহূর্তে, এবং তার জন্যই যে 3টে দুনিয়াতেই একটা আতঙ্ক ছড়িয়ে রয়েছে, সেটাকে কিন্তু আমরা এই ট্রেলারে ফিল করতে পেরেছি। সো কি হবে তাহলে, কি হবে এটা তো আপনারাও জানেন, মেন স্টোরি তো আপনিও জানেন, বাট ব্যাপার হচ্ছে কিভাবে প্রেজেন্ট করবে, এটাই হচ্ছে দেখার বিষয়। আমরা হনুমানকে দেখতে পাইনি গল্পে, এবং আশা করি পরে দেখাবে বা সেকেন্ড পার্টে দেখাবে, আর আশা করি সেই ভুলটা করবে না আদিপুরুষের মতন, যেখানে একটা মানুষকে মুখ ফুলিয়ে হনুমান বানিয়ে দিয়েছে, যেখানে লর্ড হনুমান বা বজরংবলী সে অ্যাকচুয়ালি একজন হনুমান, তার বডি স্ট্রাকচার সব কিছুই সেরকমই। সো আপনি তাকে একদম সিম্পল একটা মানুষের মতন কেন বানাচ্ছেন? মানে একটা লিটারালি একটা মানুষকে মুখ ফুলিয়ে তার পিছনে লেজ লাগিয়ে তাকে বজরংবলী বানিয়ে দিয়েছে, মানে কেন গালাগালি খাবে না বলুন তো? যাই হোক, ট্রেলারের শেষে আমরা সম্ভবত কুম্ভকর্ণকে দেখতে পাই, যাকে বাঁশি টাশি বাজিয়ে ঘুম থেকে তোলানো হচ্ছে, আর যেমনটা জানেন যে 6 মাসের কাঁচা ঘুম ভেঙে সে উঠে গেছে, মাথা তো তার গরম থাকবেই, তো তারপর তো একটা এপিক ফাইট তো হবে। তো এটাই হচ্ছে দেখার পালা। এই টাইপের স্টোরি আপনাকে দর্শকদের সামনে প্রেজেন্ট করার জন্য দুর্দান্ত ভিএফএক্স লাগবে, নইলে দর্শক এখন খাবে না। পাবলিকের কাছে এখন সব ধরনের সিনেমার অ্যাক্সেস রয়েছে, পাবলিক এখন বাইরের সিনেমা দেখে বেড়াচ্ছে, তো আপনি যদি আলফাল জিনিস দেখান তো মানুষ সেটা হজম করবে না, এই হচ্ছে ব্যাপার। এবং সামান্য ট্রেলার টিজার দেখে যেটুকুনি বোঝা যাচ্ছে যে তারা বড়সড় কিছুই ডেলিভার করতে চলেছে, তবে কিভাবে? এখন ভিএফএক্স মিউজিক ধুয়ে তো জল খাওয়া যায় না, একটা সিনেমাকে প্রপারভাবে যদি ডাইরেক্টিং না করা হয় তাহলে হবে কি করে? তো আশা করি এই জায়গাটায় সেটাকে তারা ঠিকঠাক রাখবে। তো এই বলার ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে কেন রামায়ণ সিনেমাটা ইজ এ বিগ ডিল। বাকি 10টা মানুষের মতন আমি তেমন খুঁজে বার করতে পারিনি এই ট্রেলার থেকে। অবভিয়াসলি যাদের রিলিজিয়াস নলেজ একটু বেশি থাকবে তারা হয়তো খুঁজ বার করতে পারবে, বাট আমি অ্যাজ এ মুভি লাভার, কম বেশি গল্প পড়ে সিনেমা চারদিকে দেখে যেটুকুনি আমার মনে হয়েছে আমার ভালো লেগেছে ট্রেলারটা। এখন বাকি ট্রেলারগুলো বা সিনেমা না বেরোনো পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না। অবভিয়াসলি রণবীর কাপুরকে মাঝে মাঝে একটু খেলো লাগছিল, বাট খারাপও লাগছিল না। অনেকের আবার সাই পল্লবীকে নিয়ে সমস্যা, তবে তার মুখটা কিন্তু একটা অথেন্টিক দেশি মেয়ের সাথে মিলে যায়, মানে খুবই সোবার শান্ত একটা মেয়ের মতন মুখ তার। তো আমার সেখানে কোনো সমস্যা তো পাইনি আমি। এখন দেখা যাক আপনাদের কি মনে হয়, সেটা কমেন্ট সেকশনে জানাবেন যে কি এক্সপেক্ট করছেন, কি মিস্টেক্স আছে আর কি মিস্টেক করতে পারে, এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমিও জানতে ইচ্ছুক। এবং এরকম টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। চলো, টেক কেয়ার এন্ড বাই।